শুরুতে জানিয়ে দেব এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। জানিয়ে দেব রাশিয়ার তেভার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। এছাড়া রয়েছে ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে উত্তর কোরিয়া। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন তার দেশের উপর আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। মঙ্গলবার মিনস্কের এক অনুষ্ঠানে এসব কথা বলার সময় তিনি সতর্ক বার্তা দেন। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনও বোঝে না যে তাদের সতর্ক করতে চাই এটি আপনারা করবেন না। বেলারুশের উপর আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে। তিনি বলেন, আমি আগে থেকেই বলছি বেলারুশের শান্তপ্রিয়তাকে দুর্বলতা হিসেবে ভাববেন না, ভাবলে ভুল করবেন। যখন আমি এই কথা বলি তখন মনে করবেন না যে আমি পরিকল্পনা করছি বা কথা বাড়িয়ে বলছি। এটা সত্যি। এক্ষেত্রে আমাদের কিছু উত্তর দেওয়ার মতো রয়েছে যা আগে কখনোই ছিল না। বেলারুশ জিওগ্রাফিক্যালি ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বহু যুদ্ধ বেলারুশের ভূমির মধ্য দিয়ে গিয়েছে তিনি উল্লেখ করেছেন। লুকাশেঙ্কো আরও বলেছেন, আমরা নিশ্চিত করব যে আমাদের ভূমিতে আর কখনো যুদ্ধ হবে না, না আমাদের প্রজন্মে না আপনার প্রজন্মে। আমরা প্রবীণ প্রজন্ম আপনাদের একটি শান্তিপূর্ণ, সুন্দর ও মর্যাদাপূর্ণ ভূমি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আপনাদের শপথ করছি যে আমাদের কাছে কিছু উত্তর আছে, আমাদের কাছে সবকিছু রয়েছে যা তাদের আমাদের দিকে আসার চিন্তা করতে বাধ্য করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলারুশের কর্তৃপক্ষ সীমান্তে ইউক্রেনের সেনাদের সমাবেশ এবং পোল্যান্ডের সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে গত ৩১শে মার্চ বেলারুশের আইন প্রণেতা এবং নাগরিকদের উদ্দেশ্যে লুকাশেঙ্কো বলেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। সংঘাত আরও বাড়ার আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি আমি নিতে রাজি। এদিকে রাশিয়ার তেভার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার তেভার অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গণমাধ্যম এবং ব্লগারদের দাবি অনুযায়ী বুধবার ১৮ সেপ্টেম্বর এই হামলার কারণে স্থানীয়দেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। হামলার শিকার অঞ্চলের কাছেই গুরুত্বপূর্ণ রুশ অস্ত্রাগার রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। তেভার অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, আগুনের নিয়ন্ত্রণে দমকল কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, তবে আগুনের উৎস বা অবস্থান স্থান নিয়ে কোনো তথ্য তিনি দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত কিছু ভিডিও ও ছবিতে দেখা যায় বিস্ফোরণের ফলে সৃষ্ট বিশাল আগুনের গোলা রাতের আকাশে ঢেকে ফেলেছে। ওই অঞ্চল মস্কোর উত্তরাঞ্চলে অবস্থিত বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকায় ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যের এক অস্ত্রাগার গড়ে তুলছে মস্কো। অস্ত্রাগারটি অবস্থান ছিল মাত্র ৩১,০০০ জনসংখ্যার ১০০০ বছর পুরনো শহরে। তাদের দাবি অনুযায়ী প্রথাগত অস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মজুদ এই এলাকায় রয়েছে। বুধবারের হামলায় এখনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। অস্ত্রাগারের হামলার বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স, আর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যও করেনি। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলে গভীর রাতে ইউক্রেনের চালানো ড্রোন হামলা প্রতিহত করছে দেশটির বিমান বাহিনী। এ সময় কিয়েভের ৫৪টি ড্রোন ভূপাতিত করা হয়। তবে রাষ্ট্রীয় বিবৃতিতে হামলার শিকার এলাকা হিসেবে তেভার অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি। রয়টার্স সব তথ্য যাচাই করতে পারেনি। ইউক্রেনের পক্ষ থেকে হামলার বিষয়ে এখনও মন্তব্য করা হয়নি। এর আগে চলতি মাসে রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় শহরের মারাত্মক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এদিকে ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১,২৫০ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১,২৫২ জনে
পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, নিরলস এই হামলায় আরও অন্তত ৯৫,৪৯৭ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৬ জন নিহত এবং আরও ৮৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার ১৮ সেপ্টেম্বর দেশটির পূর্ব উপকূল দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান বলছে, একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা উন্মোচন এবং পারমাণবিক অস্ত্রাগারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়ার কয়েকদিন পরই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ং এর উত্তরে কাইচন থেকে স্থানীয় সময় সকাল ৬টা ৫০ ক্ষেপণাস্ত্রগুলো উত্তর পূর্ব দিকে প্রায় ৪০০ কিলোমিটার উড়ে যায়। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং সেগুলো কোথায় অবতরণ করছে তা উল্লেখ করা হয়নি। একটি বিবৃতিতে জেএসসি বলছে, আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি সুস্পষ্ট উস্কানি হিসেবে দৃঢ়ভাবে নিন্দা জানাই, যা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। এ সময় আরও কোনো প্রকার উস্কানি দেওয়া হলে অপ্রতিরোধ্যভাবে প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতিও দিয়েছে জেএসসি। জাপানের উপকূলরক্ষীরা জানিয়েছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পর আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জাপানি প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, অন্তত একটি ক্ষেপণাস্ত্র উত্তরের পূর্ব অভ্যন্তরীণ উপকূলের কাছে পড়েছিল। এসব উৎক্ষেপণ সহ্য করা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড বলছেন, তারা এই উৎক্ষেপণের বিষয়ে সতর্ক করেছে এবং সিউল ও টোকিওর সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে পরামর্শ করেছে। এর আগে বৃহস্পতিবার বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল উত্তর কোরিয়া। ২ মাসেরও বেশি সময় ধরে এই ধরনের প্রথম উৎক্ষেপণ ছিল সেটি। তখন একটি নতুন 600mm রকেট সিস্টেমের পরীক্ষা চালিয়েছিল দেশটি। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হওয়ার মধ্যে এই ধরনের উৎক্ষেপণের ঘটনা সামনে এলো। দক্ষিণ কোরিয়ার জেসিএস বলছে, রাশিয়ার রপ্তানি করার জন্য এই অস্ত্র পরীক্ষা করা হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার এবং ইউক্রেনের অভিযোগ, অর্থনৈতিক এবং অন্যান্য সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে রকেট এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে পিয়ংইয়ং। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগদানের জন্য রাশিয়া সফর করছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো শন হুই। মস্কোতে প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করছেন তারা। উত্তর কোরিয়া প্রথমবারের মতো দেশটির পারমাণবিক বোমার জন্য জ্বালানি তৈরিকারী সেন্ট্রিফিউজের চিত্র দেখানোর পর একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে। দেশটির নেতা কিম জং উন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা প্রদর্শন করছিলেন এবং দেশটির অস্ত্রাগার আরও সমৃদ্ধ করতে আরও অস্ত্র গ্রেড সামগ্রীর আহ্বান জানিয়েছিলেন।